হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি লস্টের আরেকটা সিজনের ব্রেকডাউন নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই ৬৮ নম্বর পর্বতে আমাদের কমেন্টে জানিয়েছেন যে ৬৮ নম্বর পর্বের সাথে ৬৭ নম্বর পর্বের গল্পের মধ্যে সংযোগ আপনারা খুঁজে পাননি। আসলে কিছু কপিরাইটার সমস্যার জন্য সিজন 3 এর কিছু পর্ব আমাদের বাদ দিয়ে দিতে হয়েছিল। ওই জন্য আমরা এই নতুন স্পেশাল এপিসোডটা করছি, যাতে সম্পূর্ণ সিজন 3 এর একটা রিক্যাপ আপনাদের দেওয়া যায়, যাতে সিজন 3 এর সমস্ত ঘটনা আপনারা একবার শুনে নিতে পারেন, যার ফলে আপনাদের গল্পটা বুঝতে সুবিধে হয় এবং ৬৮ নম্বর পর্ব বা সিজন 4 এর সাথে আপনারা একটা সংযোগ স্থাপন করতে পারেন। এই ভিডিওটা পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। আর যদি তারপরেও বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্টে উল্লেখ করতে একদম ভুলবেন না। তাই আর কোনো দেরি না করে আমরা চলে যাই সিজন 3 এর সম্পূর্ণ ব্রেকডাউন বা এক্সপ্লেনেশনে। যদি আপনারা এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই সিজন 3 হলো এমন একটা সিজন যেখানে লস্টের গল্প তার খোলস ছেড়ে পুরোপুরি বাইরে বেরিয়ে আসে। সিজন 2 এর শেষে আমরা দেখেছিলাম জ্যাক, কেট এবং সয়ারকে দি আদার্স বন্দি করে রেখে দিয়েছে। এখন এই সিজনে আমরা দেখব আদার্সদের আসল রূপ, তাদের সমাজ, বেন লিনাসের সেই মাস্টার মাইন্ড সাইকোলজিক্যাল গেম এবং জ্যাক শেপার্ডের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমরা জানব জুলিয়েট বার্কের অন্ধকার অতীত আর ডেসমন্ড হিউমের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ দর্শন। এছাড়াও আমরা এই পর্বে দেখব লস্টের ইতিহাসের সবচেয়ে বড় বেইমানি, সবচেয়ে মর্মান্তিক আত্মত্যাগ আর টেলিভিশন ইতিহাসের এমন একটা টুইস্ট যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা জানব জেকবের কেবিনের রহস্য, চার্লি পেশের সেই আইকনিক নট পেনিস বোট এবং অবশেষে জ্যাকের সেই গগনবিদারী আর্তনাদ, উই হ্যাভ টু গো ব্যাক। চার্লি ডিপ থিওরি এবং সাইকোলজিক্যাল মাস্টারপিস ভালোবাসেন, তাদের জন্য আজকের এই সামারি একটা ভিজুয়াল ট্রিট হতে চলেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক সম্পূর্ণ বিশ্লেষণ। বন্ধুরা, এই সিজনটা শুরু হয় একটা মারাত্মক শকিং রিভিলের মাধ্যমে। আমরা দেখতে পাই একটা সুন্দর আধুনিক গ্রাম যেখানে আদার্সরা খুব সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। তাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, ওভেন আছে, তারা বুক ক্লাবে বই পড়ে। এই গ্রামটার নাম হলো দ্য ব্যারাকস। কিন্তু জ্যাক, কেট এবং সয়ারকে তারা এই গ্রামে রাখেনি। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মূল আইল্যান্ড থেকে দূরে ছোট্ট একটা দ্বীপে, যার নাম হলো দ্য হাইড্রা আইল্যান্ড। জ্যাক শেফার্ডকে বন্দি করে রাখা হয়েছে মাটির নিচে একটা বিশাল কাচের ঘরে, যা আসলে থার্মাইনিয়েটিভের হাঙর বা শার্ক রাখার অ্যাকোয়ারিয়াম ছিল। আর কেট এবং সয়ারকে রাখা হয়েছে বাইরে, ভাল্লুক বা পোলার বেয়ার রাখার খাঁচায়। বন্ধুরা, একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। আদার্সরা আমাদের হিরোদের আক্ষরিক অর্থেই পশুর মতো খাঁচায় বন্দি করে রেখেছে। জ্যাক, যে কিনা একজন কন্ট্রোল ফ্রিক লিডার, তাকে একটা কাচের ঘরে রাখা হয়েছে যেখানে তার কোনো কন্ট্রোল নেই। জ্যাকের সাথে জেরা করতে আসে একজন নতুন এবং অত্যন্ত রহস্যময় মহিলা, জুলিয়েট বার্ক। জুলিয়েট খুব শান্ত, কিন্তু তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত শীতলতা আছে। সে জ্যাককে সাইকোলজিক্যালি ভাঙার চেষ্টা করে। জুলিয়েট জ্যাককে প্রমাণ দেয় যে তারা বাইরের পৃথিবীর সব খবর রাখে। 2004 সালে বস্টন রেড সক্স যে ওয়ার্ল্ড সিরিজ জিতেছিল, সে ভিডিও ফুটেজটা জুলিয়েট জ্যাককে দেখায়। এই একটা ভিডিও জ্যাকের পায়ের তলার মাটি কেড়ে নেয়। জ্যাক বুঝতে পারে এই আদার্সরা কোনো সাধারণ জঙ্গলি নয়, এরা বাইরের পৃথিবীর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ইনফর্মড। পরের সিনে আমরা দেখতে পারি খাঁচার ভেতর আদার্সরা সয়ার এবং কেটকে দিয়ে পাথর ভাঙার কাজ করাচ্ছে। তাদের উপর নজর রাখছে ড্যানি পিকেট। এই খাঁচার বন্দিদশা সয়ার এবং কেটকে ইমোশনালি খুব কাছাকাছি নিয়ে আসে। তারা বুঝতে পারে যে তারা হয়তো আর কোনোদিন এই দ্বীপ থেকে ফিরতে পারবে না। এই হতাশা এবং ভয় থেকেই খাঁচার ভেতর তাদের মধ্যে ফিজিক্যাল এবং ইমোশনাল সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই পুরো ঘটনাটা ক্যামেরার মাধ্যমে মনিটরে বসে দেখছিল কে জানেন? আমাদের জ্যাক শেফার্ড। বেন লিনাস জ্যাককে তার চেম্বারে নিয়ে গিয়ে মনিটরে সয়ার এবং কেটের ওই দৃশ্যটা দেখায়। বন্ধুরা, বেন লিনাসের এই চালটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চূড়ান্ত রূপ। বেন জ্যাককে ইমোশনালি পুরোপুরি ধ্বংস করে দিতে চায়। সে জ্যাককে বোঝাতে চায় যে কেট তোমাকে ভালোবাসে না, সে সয়ারকে বেছে নিয়েছে, তোমার আর এই দ্বীপে ফেরার কোনো কারণ নেই। কিন্তু বেন এত কিছু কেন করছে? জ্যাকের মতো একজন ডাক্তারকে তাদের কেন দরকার? খুব শিগগিরই আমরা সে বিশাল সত্যিটা জানতে পারবো। বেন লিনাসের মেরুদণ্ডে একটা বিশাল টিউমার হয়েছে। বেনের নিজের দলের ডাক্তার জুলিয়েট সার্জন নয়। বেন জ্যাককে বন্দি করে এনেছে যাতে জ্যাক তার অপারেশন করে তার জীবন বাঁচায়। বেন নিজেকে দ্বীপের ঈশ্বর বলে দাবি করত, কিন্তু এই টিউমার প্রমাণ করে দিল যে সেও একজন সাধারণ মানুষ যে মৃত্যুর ভয়ে কাঁপছে।
বেন জ্যাককে অফার দেয়, তুমি যদি আমার অপারেশন করো আমি তোমাকে এই দ্বীপ থেকে বাড়ি পাঠিয়ে দেব। জ্যাক প্রথমে বেনের অপারেশন করতে রাজি হয়নি, কিন্তু কেটকে বাঁচানোর জন্য সে রাজি হয়। শুরু হয় বেনের এই ঐতিহাসিক স্পাইনাল সার্জারি। বেনকে অ্যানাস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হয়েছে। জ্যাক বেনের মেরুদণ্ড কেটে টিউমারটা বের করার কাজ শুরু করে, কিন্তু অপারেশন চলাকালীন জ্যাক হঠাৎ করে তার স্ক্যালপেল বা সার্জারির ছুরিটা থামিয়ে দেয়। জ্যাক বেনের কিডনির একটা নার্ভ বা কিডনি স্যাক সামান্য কেটে দেয়। বেনের রক্তচাপ বা ব্লাড প্রেশার ভয়ঙ্করভাবে কমতে শুরু করে। জুলিয়েট প্যানিক করে বলে, জ্যাক তুমি এটা কি করলে? ও তো মারা যাবে। জ্যাক তখন তার মাস্কটা খুলে জুলিয়েটের চোখের দিকে তাকিয়ে একদম কোল্ড ব্লাডেড গলায় বলে, আমি ওর কিডনির স্যাকটা কেটে দিয়েছি। যদি 1 ঘন্টার মধ্যে আমি এটার সেলাই না করি তবে বেন মারা যাবে। আমি চাই তুমি এক্ষুনি কেট আর সয়ারকে ওয়াকিতে আমার সাথে কথা বলাও। বন্ধুরা, দিস ইজ জ্যাক শেফার্ড। যে মানুষটা গত কয়েকটা পর্ব ধরে আদার্সদের হাতের পুতুল হয়েছিল, সে অপারেশন টেবিলে দাঁড়িয়ে পুরো গেমটা উল্টে দিল। জ্যাক একজন সার্জন হিসেবে বেনের জীবনটাকে বন্দি করে নিল। জ্যাক ওয়াকিতে কেটকে নির্দেশ দেয়, কেট তুমি আর সয়ার এক্ষুনি ওই খাঁচা থেকে পালাও। সৈকতে গিয়ে আদার্সদের নৌকা নিয়ে আইল্যান্ড থেকে দূরে কোথাও চলে যাও, যতক্ষণ না তোমরা নিরাপদ হচ্ছ। আমি এই সেলাইটা করব না। কেট কাঁদতে কাঁদতে বলে, কিন্তু জ্যাক তোমার কি হবে? আমরা তোমাকে ছাড়া যাব না। জ্যাক চিৎকার করে বলে, কেট পালাও। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাকের নির্দেশে কেট এবং সয়ার পালাতে শুরু করে, কিন্তু আদার্সদের সেই নিষ্ঠুর গার্ড ড্যানি পিকেট তাদের পিছু নেয়। ড্যানি কেট এবং সয়ারকে সৈকতে ধরে ফেলে এবং সয়ারকে গুলি করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা গুলির শব্দ হয়। ড্যানি পিকেট মাটিতে লুটিয়ে পড়ে। পেছন থেকে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে জুলিয়েট, যে কিনা আদার্সদের অন্যতম প্রধান সদস্য। সে নিজের দলের লোককেই গুলি করে মারল। কেন জানেন? কারণ জুলিয়েট এই দ্বীপে আর থাকতে চায় না। এখানে আমাদের জানতে হবে জুলিয়েটের সেই অন্ধকার অতীত বা ব্যাক স্টোরি। এর পরের সিনে আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি জুলিয়েট মায়ামিতে একজন অত্যন্ত ট্যালেন্টেড ফার্টিলিটি ডাক্তার। বেন লিনাসের লোক রিচার্ড আলপার্ট জুলিয়েটকে রিক্রুট করেছিল এই দ্বীপে আসার জন্য। এই দ্বীপের সবচেয়ে বড় রহস্য হলো, এই দ্বীপে কোনো প্রেগনেন্ট মহিলা হলে সে কিছুতেই বাচ্চাকে জন্ম দিতে পারে না। প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টারে মা এবং বাচ্চা দুজনেই মারা যায়। জুলিয়েটকে এই দ্বীপে আনা হয়েছিল এই সমস্যার সমাধান করার জন্য। বেন জুলিয়েটকে প্রমিস করেছিল যে মাত্র 6 মাসের জন্য তাকে দ্বীপে থাকতে হবে, কিন্তু 6 মাস 3 বছরে পরিণত হয়। বেন জুলিয়েটকে তার বোনের ক্যান্সার সারানোর লোভ দেখিয়ে দ্বীপে বন্দি করে রাখে। জুলিয়েট আক্ষরিক অর্থেই আদার্সদের কাছে বন্দি। তাই জুলিয়েট বেনকে ঘেন্না করে এবং সে নিজে চেয়েছিল জ্যাক অপারেশন টেবিলে বেনকে মেরে ফেলুক। কেট এবং সয়ার নৌকা নিয়ে পালিয়ে যায়, আর জ্যাক এবং জুলিয়েট আদার্সদের হাতে বন্দি হয়ে মেন আইল্যান্ডে বেনের গ্রামে ফিরে আসে। এর পরের সিনে আমরা আসি এই সিজন 3 এর প্রথমার্ধের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সাইকোলজিক্যাল সাবপ্লটে। জ্যাকরা যখন হাইড্রা আইল্যান্ডে বন্দি, তখন মেন আইল্যান্ডে ডেসমন্ড হিউমকে নিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আপনারা মনে করে দেখুন, সিজন 2 এর শেষে ডেসমন্ড হ্যাচের ভেতর সেই চাবিটা ঘুরিয়েছিল, যার ফলে একটা বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্ট হয়েছিল। সেই ব্লাস্টের পর থেকে ডেসমন্ডের ব্রেনের ভেতর টাইম ট্রাভেল বা স্পেস টাইমের একটা শর্ট সার্কিট হয়ে গেছে। ডেসমন্ড এখন ভবিষ্যৎ দেখতে পায়। ডেসমন্ড বারবার চার্লিকে অদ্ভুতভাবে মৃত্যুর হাত থেকে বাঁচাতে শুরু করে। একবার চার্লি সমুদ্রে ডুবে যাচ্ছিল, ডেসমন্ড গিয়ে তাকে বাঁচায়। আরেকবার একটা বাজ বা লাইটনিং স্ট্রাইক চার্লির মাথায় পড়ার ঠিক 1 সেকেন্ড আগে ডেসমন্ড চার্লিকে সরিয়ে দেয়। চার্লি বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে। চার্লি ডেসমন্ডকে চেপে ধরে। তখন ডেসমন্ড খুব করুণ মুখে চার্লিকে সেই ভয়ঙ্কর সত্যিটা বলে। ডেসমন্ড বলে, চার্লি, আমি ওই হ্যাচের বিস্ফোরণের পর থেকে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আর আমি বারবার দেখছি তুমি মারা যাচ্ছ। আমি তোমাকে 2 বার বাঁচিয়েছি ঠিকই, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড তার নিজের রাস্তা ঠিক খুঁজে নেবে। দিস ইজ কল্ড কোর্স কারেকশন। আমি তোমাকে আজ বাঁচালাম, কিন্তু কাল তুমি আবার কোনো না কোনোভাবে মরবে। চার্লি, তোমার নিয়তিতে মৃত্যু লেখা আছে, আর আমি সেটা কোনোভাবেই আটকাতে পারবো না। বন্ধুরা, অসাধারণ, আক্ষরিক অর্থেই হার্ট ব্রেকিং। ডেসমন্ডের এই কথাটা চার্লির সাইকোলজিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একজন মানুষকে যদি বলা হয় যে সে খুব শিগগিরই মারা যাবে এবং তার বাঁচার কোনো রাস্তা নেই, তখন তার মানসিক অবস্থা কী হতে পারে সেটা আমরা চার্লির চরিত্রের মাধ্যমে দেখতে পাই। এই ফ্রি উইল ভার্সেস ডেস্টিনি
বা স্বাধীন ইচ্ছা বনাম নিয়তির কনসেপ্টটা লস্টের পুরো মিথোলজির একটা বিশাল বড় অংশ। এরপরে আমরা ফিরে যাই জ্যাক শেফার্ডের জীবনের একটা অদ্ভুত ফ্ল্যাশব্যাকে। থাইল্যান্ডে থাকাকালীন জ্যাকের কাঁধে যে ট্যাটুগুলো করা হয়েছিল তার আসল অর্থ আমরা জানতে পারি। আচারা নামের এক মহিলা জ্যাককে ওই ট্যাটুটা করে দিয়েছিল। ওই ট্যাটুর চাইনিজ অক্ষরের অর্থ হলো, সে আমাদের মাঝে হাঁটে কিন্তু সে আমাদের একজন নয়। এই ট্যাটুটা জ্যাকের পুরো ক্যারেক্টার আর্ককে ডিফাইন করে। জ্যাক সবসময় সবার লিডার হতে চেয়েছে, সবার মাঝে থেকেছে, কিন্তু সে মানসিকভাবে সবসময় একা। সে কখনোই কারোর আপন হতে পারেনি। এদিকে আইল্যান্ডে বেন অপারেশন থেকে সুস্থ হয়ে ওঠে। বেন বুঝতে পারে যে সয়ার এবং কেট খুব শিগগিরই তাদের পুরনো দলবল নিয়ে এই ব্যারাকে আক্রমণ করতে আসবে। বেন তার পুরো আদার্স কমিউনিটিকে নির্দেশ দেয় যে তাদের এই সুন্দর গ্রাম ছেড়ে জঙ্গলের গভীর অন্ধকারে সেই প্রাচীন মন্দিরের দিকে রওনা দিতে হবে। বেন জ্যাককে বলে, তুমি আমাদের সাথে চলো, আমি কথা দিচ্ছি আমি সাবমেরিন করে তোমাকে বাড়ি পাঠিয়ে দেব। জ্যাক, জুলিয়েট এবং আদার্সরা দ্বীপের আরেকটা প্রান্তে যাত্রা শুরু করে। আর অন্যদিকে কেট এবং সয়ার তাদের ক্যাম্পে ফিরে গিয়ে জন, লক, সাইদ এবং অন্যদের সাথে জ্যাককে উদ্ধার করার জন্য একটা রেস্কিউ মিশন তৈরি করে। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক এবং জুলিয়েট আদার্সদের সাথে একটা ডিল করেছে। জ্যাক বেনের অপারেশন করে দিয়েছে, আর তার বদলে বেন জ্যাক এবং জুলিয়েটকে সাবমেরিন করে দ্বীপ থেকে বাইরে পাঠিয়ে দেবে। জ্যাক অবশেষে বাড়ি ফিরবে। জ্যাক সাবমেরিন ডকে পৌঁছয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাবমেরিনের ভেতর থেকে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। পুরো সাবমেরিনটা চোখের নিমেষে ধ্বংস হয়ে জলের নিচে তলিয়ে যায়। জ্যাকের বাড়ি ফেরার শেষ স্বপ্নটা চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কে করলো এই বিস্ফোরণ? জলের ভেতর থেকে ভিজে চুপচুপে হয়ে উঠে আসে জন লক। হ্যাঁ বন্ধুরা, জন লক C4 এক্সপ্লোসিভ দিয়ে সাবমেরিনটা উড়িয়ে দিয়েছে। লক বিশ্বাস করে যে এই দ্বীপ স্পেশাল, এই দ্বীপ তাদের ডেকেছে এবং এখান থেকে কারো ফিরে যাওয়ার অধিকার নেই। জ্যাক রাগে পাগলের মতো লকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে। জ্যাক এবং লকের মধ্যে আইডিওলজিক্যাল যুদ্ধের এটাই হলো সবচেয়ে চরম রূপ। এর পরের সিনে আমরা দেখতে পাই বেন লিনাস জন লকের এই কাজে খুব খুশি হয়। বেন লককে বলে, এই দ্বীপে একটা ম্যাজিক বক্স আছে, তুমি যা চাইবে সেটা ওই বক্সে চলে আসবে। বেন লককে একটা ঘরের ভেতর নিয়ে যায়। সেখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক, আর এই লোকটি আর কেউ নয়, অ্যান্টনি কুপার, জন লকের নিজের বাবা, যে লকের কিডনি চুরি করেছিল এবং লককে 8 তলা থেকে ফেলে দিয়ে প্যারালাইজ করে দিয়েছিল। বেন লককে বলে, দ্বীপের সাথে পুরোপুরি একাত্ম হতে গেলে তোমাকে তোমার অতীতকে শেষ করতে হবে, তোমাকে তোমার বাবাকে খুন করতে হবে লক। কিন্তু লক নিজের হাতে তার বাবাকে খুন করতে পারে না। তখন লক একটা মাস্টারমাইন্ড চাল চালে। লক অ্যান্থনি কুপারকে নিয়ে ব্ল্যাক রক জাহাজের ভেতর আটকে রাখে এবং সয়ারকে সেখানে নিয়ে আসে। সয়ার প্রথমে বুঝতে পারে না এই লোকটা কে। লক সয়ারকে একটা ফাইল দেয়। সয়ার যখন জানতে পারে যে এই অ্যান্থনি কুপার নামের লোকটাই আসলে টম সয়ার, সেই কনম্যান যে সয়ারের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং যার জন্য সয়ারের বাবা মা আত্মহত্যা করেছিল, তখন সয়ারের চোখে মুখের এক্সপ্রেশনটা পাল্টে যায়। সয়ার তার পকেট থেকে চিঠিটা বের করে, যে চিঠিটা সে ছোটবেলা থেকে ওই প্রতারককে দেওয়ার জন্য লিখে রেখেছিল। সয়ার কুপারকে জোর করে চিঠিটা পড়তে বলে, কিন্তু কুপার চিঠিটা ছিঁড়ে ফেলে এবং সয়ারকে অপমান করে। সয়ারের ভেতর সমস্ত চাপা রাগ আর কষ্ট ফেটে পড়ে। সে একটা বিশাল লোহার চেন দিয়ে কুপারের গলা পেঁচিয়ে ধরে এবং নিজের সর্বস্ব শক্তি দিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে। সয়ারের জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ সম্পূর্ণ হয়, কিন্তু তার মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। এরপরে আমরা বেন লিনাসের অন্ধকার অতীত জানতে পারি। আমরা দেখি বেন ছোটবেলায় তার বাবার সাথে ধারমা ইনিশিয়েটিভের ওয়ার্কার হিসেবে দ্বীপে এসেছিল, কিন্তু বেনের বাবা তাকে খুব অত্যাচার করত। বেন আদার্সের রিচার্ড আলবার্টের সাথে হাত মেলায় এবং দ্য পার্জ বা বিশাল গ্যাস অ্যাটাকের মাধ্যমে ধারমা ইনিশিয়েটিভের সমস্ত মানুষকে একদিনে খুন করে ফেলে। বেন হয়ে ওঠে আদার্সদের নতুন লিডার। এবার আমরা ফিরে আসি বর্তমানে। লক বেনকে চ্যালেঞ্জ করে বলে, আমি জেকবের সাথে দেখা করতে চাই। বেন লককে নিয়ে জঙ্গলের গভীর অন্ধকারে একটা পুরনো নড়বড়ে কাঠের কেবিনের সামনে যায়। বেন লককে নিয়ে কেবিনের ভেতর ঢোকে। কেবিনের ভেতর কেউ নেই। বেন একটা খালি চেয়ারের সাথে কথা বলতে শুরু করে,
যেন সেখানে কেউ বসে আছে। লক ভাবে বেন পাগল হয়ে গেছে। লক বিরক্ত হয়ে কেবিন থেকে বের হতে যায়, আর ঠিক সেই মুহূর্তে লক একটা হাড় হিম করা ফিসফিসানি শুনতে পায়। আমাকে বাঁচাও। লক চমকে ঘুরে দাঁড়ায়। হঠাৎ কেবিনের ভেতর ভুতুরে কাণ্ড শুরু হয়। জিনিসপত্র উঠতে থাকে, কাজ ভেঙে যায়, বেনের মুখে কেউ যেন সজোরে আঘাত করে। লক এক ঝলকের জন্য চেয়ারের ওপর একটা ছায়ামূর্তি দেখতে পায়। এই দৃশ্যটা লস্টের মিথোলজিতে একটা বিশাল রহস্য তৈরি করে। জেকব কে, আর সে লকের কাছে সাহায্য কেন চাইল? এই ঘটনার পর বেন বুঝতে পারে যে লক দ্বীপের একজন স্পেশাল মানুষ। জেকব লকের সাথে কথা বলেছে। বেনের ইগোতে চরম আঘাত লাগে। বেন লককে নিয়ে ধার্মা ইনিশিয়েটিভের সেই পুরনো গণকবরের কাছে যায় এবং পেছন থেকে লকের বুকে সোজা গুলি চালায়। বেন লককে ওই কবরের ভেতর ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে একটা প্যারাশুটিস্ট মেয়ে নাওমি দ্বীপে এসে পৌঁছেছে। তার কাছে একটা স্যাটেলাইট ফোন আছে, কিন্তু দ্বীপের সিগন্যাল জ্যাম করা আছে। ডেসমন্ড চার্লিকে আবার একটা ভবিষ্যৎ দর্শনের কথা জানায়। ডেসমন্ড বলে, চার্লি, আমি দেখেছি তুমি সমুদ্রের নিচে দ্য লুকিং গ্লাস নামের একটা স্টেশনে ডুব দিয়ে একটা সুইচ বন্ধ করছো। আর তারপর আমি দেখলাম একটা হেলিকপ্টার এসে ক্লিয়ার আর অ্যারনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কিন্তু চার্লি, তুমি ওই স্টেশনের ভেতর ডুবে মারা যাচ্ছ। বন্ধুরা, চার্লি জানে সে মরতে চলেছে, কিন্তু ক্লিয়ারকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিতে রাজি হয়। চার্লি মৃত্যুর আগে তার জীবনের 5টা সবচেয়ে সুন্দর মুহূর্তের একটা লিস্ট বানায়, তার গ্রেটেস্ট হিটস। চার্লি ক্লিয়ারের কপালে একটা শেষ চুমু খায়। ক্লিয়ার বুঝতে পারে না এটাই তার শেষ দেখা। চার্লি ডেসমন্ডের সাথে একটা ছোট্ট নৌকায় করে সমুদ্রে যায় এবং সেই বিশাল সমুদ্রের অতল গভীরে ডুব দেয় দ্য লুকিং গ্লাস স্টেশনের সন্ধানে। এরপরে আমরা দেখতে পাই চার্লি লুকিং গ্লাস স্টেশনে পৌঁছয়। সেখানে মিখাইলের সাথে তার চরম লড়াই হয়। চার্লি অবশেষে সেই কমিউনিকেশন প্যানেলের সুইচটা আনলক করতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা ভিডিও কল আসে। স্ক্রিনের ওপরে আর কেউ নয়, ডেসমন্ডের জীবনের ভালোবাসা পেনি। চার্লি পেনিকে বলে, পেনি, আমি ডেসমন্ডের বন্ধু। তোমরা কি আমাদের উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছ? পেনি অবাক হয়ে বলে, না, আমি কোনো জাহাজ পাঠাইনি। আমি তো জানিই না তোমরা কোথায়। চার্লি বুঝতে পারে একটা বিশাল বড় বিশ্বাসঘাতকতা হয়েছে। নাওমি যে জাহাজের কথা বলছে সেটা পেনির জাহাজ নয়, তারা উদ্ধার করতে আসেনি। ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে ভেসে ওঠে মিখাইল। তার হাতে একটা লাইভ গ্রেনেড। মিখাইল গ্রেনেডটা স্টেশনের জানলার কাছে ফাটিয়ে দেয়। বুম! কাঁচ ভেঙে সমুদ্রের জল হুড়মুড় করে স্টেশনের ভেতর ঢুকতে শুরু করে। চার্লি জানে সে মারা যাবে, কিন্তু ডেসমন্ডকে সত্যিটা জানাতে হবে। চার্লি ছুটে গিয়ে কমিউনিকেশন রুমের দরজাটা ভেতর থেকে লক করে দেয়, যাতে জল বাইরে গিয়ে ডেসমন্ডকে ডুবিয়ে না মারে। জল চার্লির গলা পর্যন্ত উঠে গেছে। ডেসমন্ড দরজার বাইরে থেকে পাগলের মতো কাজ পেটাচ্ছে চার্লিকে বাঁচানোর জন্য। চার্লি একটা মার্কার পেন দিয়ে তার হাতের তালুতে 3টে শব্দ লেখে। সে কাচের ওপর তার হাতটা চেপে ধরে যাতে ডেসমন্ড পড়তে পারে। হাতে লেখা আছে, এটা পেনির জাহাজ নয়। ডেসমন্ড লেখাটা পড়ে স্তব্ধ হয়ে যায়। চার্লি একটা শেষ তৃপ্তির হাসি হাসে। চার্লি জানে সে ক্লিয়ারকে বাঁচানোর জন্য নিজের ডিউটি পালন করেছে। সমুদ্রের জল পুরো স্টেশনটাকে গ্রাস করে নেয়। চার্লি পেস, আমাদের সবার প্রিয় চার্লি, ডেসমন্ডের চোখের সামনে চিরকালের মতো মৃত্যুর কোলে ঢলে পড়ে। টেলিভিশন ইতিহাসের এর চেয়ে হৃদয় বিদারক এবং হিরোইক মৃত্যু খুব কমই আছে। এদিকে মেইন আইল্যান্ডে জ্যাক রেডিও টাওয়ারে পৌঁছে নাওমির স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওই জাহাজের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। জ্যাক ভাবে তারা উদ্ধার হয়ে গেছে, কিন্তু পুরো পর্ব জুড়ে আমরা জ্যাকের একটা অদ্ভুত ফ্ল্যাশব্যাক দেখছিলাম। আমরা দেখছিলাম জ্যাকের দাড়ি গোপ গজিয়েছে, সে ড্রাগস নিচ্ছে, সে ডিপ্রেশনে ভুগছে, সে প্লেন থেকে লাফ দিয়ে সুইসাইড করার কথা ভাবছে। আমরা ভেবেছিলাম এটা জ্যাকের দ্বীপের আসার আগের ঘটনা, কিন্তু এই পর্বের একদম শেষ দৃশ্যে জ্যাক লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টের কাছে একটা অন্ধকার জায়গায় একটা গাড়ির জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে যে মানুষটা নেমে আসে সে হলো কেট। বন্ধুরা, কেট এর মানে কি? এর মানে হলো পুরো পর্ব জুড়ে আমরা জ্যাকের অতীত দেখছিলাম না, আমরা দেখছিলাম জ্যাকের ভবিষ্যৎ বা ফ্ল্যাশ ফরওয়ার্ড। এরা দ্বীপ থেকে উদ্ধার পেয়ে গেছে। জ্যাক কেটের সামনে গিয়ে পাগলের মতো কাঁদতে শুরু করে। জ্যাক কেটকে বলে, কেট, আমি প্রতি সপ্তাহে ফ্লাইটে করে আকাশে ঘুরি, আমি চাই প্লেনটা আবার ক্র্যাশ করুক। আমরা ভুল করেছি কেট, আমাদের ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক। এই একটা সংলাপ,
এই একটা টুইস্ট লস্টের পুরো ন্যারেটিভ স্ট্রাকচারকে চিরকালের জন্য উল্টে দিল। আমরা এতদিন ভেবেছিলাম উদ্ধার পাওয়াই হলো সিরিজের শেষ, কিন্তু এই টুইস্টটা আমাদের বুঝিয়ে দিল যে উদ্ধার পাওয়াটা আসলে একটা নতুন দুঃস্বপ্নের শুরু। এবার আমরা চলে এসেছি থিওরি সেকশনে। এবার আমরা সিজন 3 এর কিছু থিওরি নিয়ে আলোচনা করব। প্রথম থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আদার্সরা কেন বাচ্চাদের চুরি করে। আদার্সরা কেন ক্লিয়ারের বাচ্চা ওয়াল্ট বা অন্যান্য বাচ্চাদের চুরি করেছিল। বন্ধুরা, জুলিয়েটের ব্যাকস্টোরি আমাদের এর উত্তর দেয়। আদার্সরা এই দ্বীপে ন্যাচারালি রিপ্রোডিউস বা সন্তান জন্ম দিতে পারে না। দ্বীপের কোনো একটা ম্যাগনেটিক বা রেডিয়েশন প্রপার্টির জন্য গর্ভবতী মহিলারা এখানে মারা যায়। তাই আদার্সদের সমাজটাকে টিকিয়ে রাখার জন্য বেন বাইরের দুনিয়া থেকে বা দ্বীপের অন্যান্য সার্ভাইভারদের কাছ থেকে বাচ্চা চুরি করে তাদের ব্রেন ওয়াশ করে নিজেদের দলে টানত। পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বেনের সাইকোলজিক্যাল কন্ট্রোল। বেন লিনাস কেন জ্যাককে রেড সক্সের জেতার ভিডিও দেখালো? বেন হলো মাস্টার ম্যানিপুলেটর। সে জানে জ্যাক একজন লজিক্যাল মানুষ যে তথ্য এবং প্রমাণের ওপর বিশ্বাস করে। বেন জ্যাককে এটা বুঝিয়ে দিল যে আমরা এই দ্বীপের বিচ্ছিন্ন কোনো জঙ্গলি নই, বাইরের দুনিয়ার সাথে আমাদের কাছে একটা ডাইরেক্ট কানেকশন আছে। বেন জ্যাকের সেই সুপিরিয়রিটি কমপ্লেক্স বা অহংকারটাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। বেনের লক্ষ্য ছিল জ্যাককে শারীরিক নয় মানসিকভাবে পঙ্গু করে দেওয়া, যাতে জ্যাক বাধ্য হয়ে তার অপারেশন করে। পরের যে থিওরি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কোর্স কারেকশন বা চার্লির নিয়তি। ডেসমন্ডের এই কোর্স কারেকশন থিওরিটা আসলে কি? লস্টের ইউনিভার্সে সময় বা টাইমলাইন হলো একটা নদীর মতো। আপনি যদি নদীর মাঝখানে একটা পাথর ফেলেন, তবে ওই জল সেই পাথরের পাশ কাটিয়ে আবার নিজের পুরনো প্রবাহেই ফিরে আসবে। ডেসমন্ড চার্লিকে বাঁচিয়ে হয়তো সাময়িক একটা পাথর ফেলছে, কিন্তু মৃত্যু বা নিয়তি চার্লির কাছে ঠিকই ফিরে আসবে অন্য কোনো রূপে। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফ্ল্যাশ ফরওয়ার্ডের সাইকোলজি। জ্যাক কেন দ্বীপে ফিরে যেতে চাইছে? বন্ধুরা, জ্যাক হলো একজন ফিক্সার। সে ভেবেছিল দ্বীপ থেকে সবাইকে উদ্ধার করতে পারলেই সে সফল। কিন্তু সে যখন জানতে পারবে যে ওই জাহাজের লোকেরা অর্থাৎ উইডমোরের লোক তাদের বাঁচাতে আসেনি, বরং দ্বীপটাকে ধ্বংস করতে এসেছিল, তখন তার ইগো এবং বিশ্বাসের ভিত ভেঙে যাবে। জ্যাক বুঝতে পেরেছে যে দ্বীপের বাইরে তাদের জীবনটা একটা অভিশাপ। জন লক ঠিকই বলেছিল, তাদের নিয়তি ওই দ্বীপেই বাধা। জ্যাকের এই গিল্ড বা অপরাধ বোধই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো জেকবের কেবিনের আসল রূপ। কেবিনের ভেতর লকের কাছে সাহায্য কে চেয়েছিল? লস্টের ফ্যানেরা আজও এই নিয়ে তর্ক করে। অনেকেই বিশ্বাস করে যে ওটা জেকব ছিল না, ওটা ছিল মেন ইন ব্ল্যাক বা স্মোক মনস্টার, যে জেকবের রূপ বা ক্রিশ্চিয়ানের রূপ ধরে লককে ম্যানিপুলেট করতে শুরু করেছিল। মনস্টার লকের মনে এই বিশ্বাস ঢোকাতে চেয়েছিল যে জেকব বেনের কাছে বন্দী, তাই লককে নতুন লিডার হতে হবে। এরপরে অর্থাৎ শেষ থিওরিতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো চার্লির আত্মত্যাগ এবং নিয়তি। চার্লি কি সত্যিই ক্লিয়ারকে বাঁচানোর জন্য মারা গেল? হ্যাঁ, চার্লি বুঝতে পেরেছিল যে নিয়তি বা ডেস্টিনিকে ফাঁকি দেওয়া যায় না। সে যদি আজ বেঁচে যায়, কাল হয়তো ক্লিয়ার বা অ্যারন মারা যাবে। চার্লি নিজের জীবন দিয়ে ডেসমন্ডের ওই ভবিষ্যৎ দর্শনটাকে সফল হতে সাহায্য করল। চার্লির এটা পেনির বোট নয়, এই মেসেজটাই বাকি সার্ভাইভারদের সতর্ক করে দিল যে একটা বিশাল বড় বিশ্বাসঘাতকতা হতে চলেছে। তো বন্ধুরা, এটাই হলো সিজন 3 এর সম্পূর্ণ ব্রেকডাউন বা একটা সামারি, যেটা আশা করি আপনাদের পুরো সিজন 3কে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এবং বন্ধুরা, এটা আমাদের গল্পটাকে এমন একটা লেভেলে পৌঁছে দিল যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। জ্যাকের সেই গগনবিদারী চিৎকার আর চার্লির সেই শেষ মেসেজ আমাদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। আজকের এই মেগা রিক্যাপ বা ফুল ব্রেকডাউন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এই শেষ দৃশ্যের পর থেকেই আমাদের 68 নম্বর পর্বের ঘটনাগুলো ঘটতে শুরু হয়। তাই এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাকে ফিরে যেতে হবে 68 নম্বর পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণরূপে বানানো হয়েছে আপনাদের কমেন্ট এবং আপনাদের অনুরোধ পাওয়ার পর। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ইউটিউব অ্যালগরিদমকে খুশি করতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মনে রাখবেন, উই হ্যাভ টু গো ব্যাক। গুড বাই।